নেবে। আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা হলো পরিবর্তনের সরকার। আপনারা এটাকে বলবেন পরিবর্তনের সরকার, এটা অন্তর্বর্তী না। অন্তর্বর্তী বলতে বোঝায় যে বোধহয় 2 দিন পরেই বোধহয় ইলেকশন দিয়ে দেবে। আমাদের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করতে পারবো, এটাই হলো আমার দাবি। এর জন্য সবাই বলবেন এটা পরিবর্তনের সরকার। এমন মন্তব্যের পর ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বিভিন্ন কথা উঠেছে। অনেকে মনে করছেন ইলিয়াস কাঞ্চন আওয়ামী লীগের দোষর, সে আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। এদিকে ইলিয়াস কাঞ্চন এই বিষয়ে এক গণমাধ্যমে মুখ খুলেছেন। তিনি জানান, আমি কোনো দল করি না, আমি সাধারণ মানুষের পক্ষ হয়ে কথা বলি। যারা মনে করছেন আমি আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগ দল করি, তাহলে আমাকে গ্রেপ্তার করে দেখান। যে যারা আমার নামে এই ধরনের কথা বলে যে আমি আওয়ামী লীগের লোক, আমি অমুক পার্টির লোক, আমি তমুক পার্টির লোক, আমার দেশবাসী জানে যে আমি 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 কোনোদিনই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হইনি। কিন্তু এবার যেভাবে তারা আমাকে রাজনীতি আয়ন করার চেষ্টা করছে, তো চেষ্টা যখন করছেন আমাকে অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করে দেখান, আপনাদের ক্ষমতা দেখান আমাকে। আমি যদি আওয়ামী লীগের হয়ে থাকি তাহলে আমাকে অ্যারেস্ট করেন। প্রত্যেকটা ভার্সিটি বলেন, কলেজ বলেন, স্কুল অব্দি সমন্বয়করা বইরা গেছে। সমন্বয় স্টুডেন্টদের থেকে সমন্বয় বেশি। চোখ উল্টায় ফেলেছেন আপনারা, যখন ক্ষমতা পেয়ে গেছেন, আপনারা ক্ষমতা পাওয়ার জন্য আন্দোলন করছিলেন, সেটা পেয়ে গেছেন, আপনাদের কার্য হাসিল হয়ে গেছে। এখন ক্ষমতা আসার পরে আপনারা হাসিনার মতো স্বৈরাচারী করলে মনে রাখবেন আপনারা আন্দোলনে ছিলেন না, আপনারা লিড দিচ্ছেন। আমি এটা অনেকবার বলছি, আবারও বলতেছি, সৈন্য ছাড়া কখনো কর্নেল হয় না, কর্নেল ছাড়া সৈন্য হয়। থেকে লাঠিচার্জ করে ওদের মানলো, একজনের হাত ভেঙে ফেলছে, মাথা ফাটাই ফেলছে, এগুলো কি আমাদের সমন্বয়করা দেখে না? ওরা ক্ষমতায় থাকা অবস্থায় সমন্বয়করা থাকা, যারা আমাদের সাথে ছিল আন্দোলনে, ছিল না ওরা, কিন্তু আমরা কিন্তু আন্দোলনের সময় কোনো সমন্বয়কে পাই নাই। রাজপথে আমাদের রক্ত ঝরছে, রাজপথে মরছি আমরা, ওনারা লিড দিছে, শুধু ওনারা ঘরে ঘরে ফোন দিয়ে লিড দিছে যে বলেন তোমরা এইভাবে যাও, এইভাবে যাও, কিন্তু মরছি তো আমরা, রক্ত ঝরছে আমাদের। সেইখানে ওনারা দেখে নাই যে, ওরা কি বলতে পারে নাই যে আমরা ক্ষমতায় থাকা অবস্থায় আমার যার দ্বারা আমি ক্ষমতায় উঠছি, যার জন্য আমরা চেয়ার পাইছি, সেখান আমি থাকা অবস্থায় আমার ভাই বোনদেরকে লাঠিচার্জ করা হবে, আমি দেখে নিব। সমালোচনা করা কাজটা কিন্তু খুবই সোজা একটা কাজ। যেমন ধরেন, আমরা বাংলাদেশে অনেকেই মেসি এবং নেইমারের ফ্যান ফলোয়ার আছি। তো তারা যখন বিশ্বকাপের মঞ্চে অথবা পৃথিবীর সেরা কোনো একটা স্টেডিয়ামে খেলে, আমরা চা দোকানে বসে চিন্তা করি, আরে মেসি বলটা তো এদিক দিয়ে না দিক দিয়ে ওই দিক দিয়ে দিলে পারতো, আর নেইমার কি খেলে 3 জনটা কাটাইয়া যেতে পারলো না। মানে আমরা যারা সমালোচক আছি, চা দোকানে বসে যে দৃশ্যপট আমরা এখান থেকে ভাবি বা গাইডলাইন দেই, কিন্তু যখন মেসি খেলে সারা পৃথিবীর কত কোটি মানুষের এই চাপটা এটা মাথায় নিয়ে খেলতে হয়, তাই না? তো বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয়কদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে যে উপদেষ্টা পরিষদে আমাদের যেই 2 জন কি বলে যে সমন্বয়ক আছেন, তারা অনেকটা সমন্বয়কদের ধাঁচে থাকলেও কোথাও না কোথাও ধাঁচে আছে এখনো। কিন্তু অন্তর্বর্তী সরকারের বাকি যেই উপদেষ্টারা আছেন বা প্রধান উপদেষ্টা আছেন, তিনি কিন্তু প্রথম দিকে সমন্বয়কদের কথায় অনেক কিছু ভাইব্রেশন হতো, কিন্তু এখন বিষয়টাতে একটু দূরত্ব তৈরি হয়েছে, যার কারণে সার্জিস হাসনাতরা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, ইভেন অন্যান্য সমন্বয়করাও ক্ষোভ প্রকাশ করছেন। মেইন রিজনটা শুরু হয়েছে রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে। এরপর আপনি দেখেন নানান ধরনের ঘটনা কিন্তু ঘটা শুরু হয়েছে, যেগুলোতে অন্তর্বর্তী সরকার একটা শক্ত অবস্থানে আছে। আবার অনলাইন বা সোশ্যাল মিডিয়া কিং বলতে আমরা যাদেরকে বুঝি, তারাও আগে যে পরামর্শগুলো দিত প্রথম দিকে কিছুটা অ্যাকসেপ্টেবল হলেও এখন তারা প্রতিনিয়ত নানান ধরনের পরামর্শ দিচ্ছে। কিন্তু যাদেরকে নিয়ে এত সমস্যা, তাদেরকেই সরকার আরো বড় বড় জায়গাতে বসাচ্ছে। যেমন ধরেন আলিমা মজুমদার, তাকে নিয়ে আমাদের সমন্বয়কদের মধ্যে কিছুটা মত পার্থক্য ছিল বা সমালোচনা ছিল, অনলাইনেও সমালোচনা ছিল, কিন্তু আজকে তাকে একটা মন্ত্রণালয় দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ধরেন সরকার তাদের মতন কাজ করছে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বা এখানে এই সরকারটাকে যারা পরিচালিত করেন ব্যাকগ্রাউন্ডে অথবা তারা নিজেরাই, সেখানে অনেক কিছুতেই এখন অনেক ধরনের মত পার্থক্য তৈরি হয়েছে। এই মত পার্থক্য তৈরিটার মেইন কারণ বলি, সার্জিস বা হাসনাতরা হচ্ছে আমরা যেমন চা দোকানে বসে যারা সমালোচনা করি তাদের মতন দাবি দেওয়ার জায়গাগুলা। আর অন্তর্বর্তী সরকারের যে জায়গাটা, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন চেয়ারে আছেন, তিনি বলছিলেন যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে খুশি করা। জি, যখন আপনি চেয়ারে বসবেন আপনার কাছে দাবি দেওয়া, মানুষের চাওয়া পাওয়া এগুলো আসতেই থাকবে। আমরা যখন আগে দেখতাম যে শিক্ষকরা রাস্তায় নামছে, পুলিশ কেন সেখানে যাচ্ছে, জল কামান দিচ্ছে, আরে শেখ হাসিনা কত খারাপ। এখন এই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন হচ্ছে, তবে পুলিশ শান্ত ভঙ্গিতে থাকলেও অনেক দাবি দেওয়া এগুলো কিন্তু আলোর মুখ দেখছেন, এবং কি নানান ধরনের প্রজ্ঞাপন জারি করে করে বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতেও বসতে দেওয়া হচ্ছে না। তো এজ এ রেজাল্ট সমন্বয়কদের সাথে সংবিধান সংস্কার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বলেন, রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ বলেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বলেন, এরকম মেজর ইস্যুতে আপনার এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তো কেউ কেউ বলছেন যে না, সমন্বয়কদের সব কথা শুনে যদি সরকার চলতে চায় তাহলে সরকার চলতে পারবে না। সমন্বয়করা বি টিম হিসেবে মাঠে কাজ করছে, কিন্তু সরকারকে সরকারের গতিতেই কাজ করতে হবে। তবে এই গতিতে কাজ করতে গেলে
আজকে সার্জিস বা হাসনাতদের যে বর্তমান অবস্থান, যতটা সমালোচনা খোলামেলা করছেন যে এক বিভাগ থেকে 13 জন নিয়েছেন, বাকিদের কি অবস্থা, তাহলে আস্তে আস্তে সরকার কি দুর্বল হয়ে যাবে? ডক্টর ইউনূসের সাথে কি আভ্যন্তরীণ দূরত্ব বাড়ছে? ডক্টর ইউনূস কি চাপে আছেন? নানান ধরনের প্রশ্ন আসছে, দেখা যাক কই পর্যন্ত যায়। বড় কথা হচ্ছে এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে ভিন্নধর্মী অবস্থান, এটা কিন্তু সমন্বয়কদের সাথে সাংঘর্ষিক, যার কারণে আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক সিদ্ধান্ত, যেহেতু আপকামিং যে নির্বাচনটাই হোক সেখানে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, তো এখানে অনেক কিছু মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। আর এর কারণে সমন্বয়কদের অনেক মন্তব্য বা রাজপথের দাবি দেওয়া হয়তোবা সরকার এখন আর আগের মতো মানতে পারছে না, কারণ এতে বিএনপি নাখোশ হবে। আর বিএনপির সাথে যদি বিভাজন তৈরি হয়, সমন্বয়করা মাঠে টিকবে না, ইতিমধ্যে তা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। তো সেই জায়গা থেকে হয়তো এই দূরত্বের জায়গাটা, বাট হয়তোবা ভেতরে অন্য থাকবে। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। সমন্বয়কদের বিপক্ষে এখন কথা বলছে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। এদিকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমাদের লজ্জার বিষয় যে আমরা 5 আগস্টের পর বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি তুলে ফেলতে পারিনি। তিনি দুঃখ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, মানুষের ভেতর জুলাই আগস্টের স্পিরিট যতদিন থাকবে ততদিন তার ছবি থাকতে পারে না। এদিকে বঙ্গবন্ধুর ছবি তুলে নেওয়াকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি সরানো ঠিক হয়নি। খন্দকার মোস্তাকও তার ছবি নামিয়েছেন, আর জিয়াউর রহমান আবারও টানিয়েছেন সেই ছবি। রুহুল কবির রিজভী বলেছেন, জাতির পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মতো সংকীর্ণমনা দল বিএনপি নয়। মুজিবের ছবি সরিয়ে দেওয়া উচিত হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মোস্তাকও তার ছবি নামিয়েছিলেন, আর জিয়াউর রহমানও আবারও টানিয়েছেন সেই ছবি। সময় আওয়ামী লীগের শাসনামলের সরকারের সমালোচনা করেছিলেন তিনি। ভালো ডাক্তার হওয়া সত্ত্বেও শেখ হাসিনার শাসনামলে বিভাজন করা হয়েছিল তাকে। বিএনপির সাথে যুক্ত হওয়ায় তাকে পদোন্নতি দেওয়া হয়নি। রাজনৈতিক কারণে বঞ্চিত করা হয়েছিল তাকে। তিনি আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কম অত্যাচার করত তাহলে তাকে পালিয়ে যেতে হতো না। তিনি জানেন কাকে কাকে গুম করা হয়েছে, কার প্রতি অন্যায় করা হয়েছে। অন্যায় করলে তাকে পালাতে হবে, বিচার করলে নিজ দেশে থাকতে পারবে না কেউ। আজকে যারা সচিব স্বাস্থ্যমন্ত্রী হয়েছে তাদের কোনো অবদান নেই। তারা গণতন্ত্রের জন্য মিছিলও করেননি, বরং ঠেকানোর জন্য চেষ্টা করেননি। আন্দোলনের পক্ষে ছিল যেসব ডাক্তাররা আজ শেখ হাসিনা টিকে থাকলে তাদের চাকরি থাকতো না, একথা উল্লেখ করেছেন রিজভী। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে একত্রে উপস্থাপন করছি। প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখুন, যাতে দ্রুত খবরের নোটিফিকেশন আপনারা পেয়ে যান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।